হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে পরিসংখ্যান প্রথম পত্রের অধ্যায় ৪ এর এমসিকিউ ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা যথারীতি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ ওয়ান শট ক্লাসের শুরুতে আমরা ওই অধ্যায়ের এমসিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো যথারীতি আমরা এই অধ্যায়ের জন্য যে তথ্যগুলো প্রয়োজন হবে এমসিকিউর জন্য, সেই তথ্যগুলো আমরা একটা সংক্ষিপ্ত আকারে আমরা ১ম এ রেখেছি। তো চলো তোমরা সবাই আমার সাথে আ তথ্যগুলা একটু মনোযোগ সহকারে পড়বে। আমি যতটুকু আ যেভাবে বলব, যেটা বুঝার ব্যাপার, যেটা বুঝানোর দরকার সেটা বুঝিয়ে দিব। যেটা মনে রাখার দরকার বলব, সেটা তুমি মনে রাখবে। যেহেতু এটা আমরা এমসিকিউ করব, হয়তোবা অনেক কিছু আমরা এখানে ডিটেইলস দেখাবো না, বা যেটা আমরা অলরেডি ক্লাসে দেখিয়েছি। সো আমি ধরে নিচ্ছি তোমরা এই অধ্যায়টা পড়েছো, পড়ে দেন এই এমসিকিউ ক্লাসটা করতে এসেছো। ঠিক আছে? তো তারপরেও আমরা অধ্যায়টা শুরুতে যারা অধ্যায়টা কম পড়েছে, যারা সরাসরি এই ক্লাসটা করছো, তাদের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য এখানে নিয়ে আসলাম। তো চলো আমরা স্ক্রিনে দেখতে পারি। আমরা প্রথম স্লাইডটা দেখি কি দেওয়া আছে। তো তথ্যগুলা আমার সাথে একবার পড়ো। যেমন ধরো ১ম এ কি দেওয়া আছে? যে উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগত দিক থেকে বিস্তার পরিমাপটা হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ আর আপেক্ষিক বিস্তার পরিমাপ। তাহলে বিস্তার পরিমাপ কয় প্রকার? ২ প্রকার, মনে রাখবা। একটা হচ্ছে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ আর আরেকটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। আমি একটু কথা বলে দেই। অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ হচ্ছে একটা তথ্য সারির জন্য, আর আপেক্ষিক হচ্ছে একাধিক তথ্য সারির মধ্যে যখন আমরা তুলনা করব, তখন আপেক্ষিক বিস্তার পরিমাপগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আর আপেক্ষিক বিস্তার পরিমাপগুলো কিন্তু একক মুক্ত সংখ্যা হয়, বিশুদ্ধ সংখ্যা হয়। এগুলো পার্সেন্টেজ আকারে থাকে, যাতে তুলনা করতে সুবিধা হয়। ঠিক আছে? একাধিক তথ্য সারির মধ্যে তুলনা করা হয়। তারপরে আসি, আম অনপেক্ষ বিস্তার পরিমাপ ৪ ধরনের আছে। পরিসর, আমরা পড়েছি পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থ ব্যবধান। আর পরেরটাতে যাই, সীমাহীন বা প্রান্ত খোলা শ্রেণীব্যাপ্তি বিশিষ্ট তথ্যের ক্ষেত্রে আমরা পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিসংখ্য, গড়, ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক কথাটা একই। নির্ণয় করা যায় না। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। মাথায় রাখেন। তারপর হচ্ছে ভেদাঙ্ক সবসময় পরিমিত ব্যবধান অপেক্ষা বড় নাও হতে পারে। ভেদাঙ্ক পরিমিত ব্যবধান বড় নাও হতে পারে। এটা এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ? যে ভেদাঙ্কটাকে আমরা রুট করলে, বর্গমূল করলে আমরা পরিমিত ব্যবধান পেয়ে থাকি। এখন সবসময় যে তোমার ভেদাঙ্ক পরিমিত ব্যবধান বক্তৃতা যে বড় হবে তা কিন্তু নয়। কখনো, কখনো ছোট হতে পারে। যেমন ধরো যদি কখনো পরিমিত ব্যবধান 0.5 হয়, তাহলে ভেদাঙ্ক হচ্ছে তার স্কয়ার। স্কয়ার করো। তো স্কয়ার করলে হুম, তাহলে তোমার সবসময় যে বড় হবে তা কিন্তু নয়। তাহলে এখানটায় তুমি দেখতে পাচ্ছ পরিমিত ব্যবধান 0.5, তাহলে ভেদাঙ্ক হচ্ছে তার বর্গ। তো 0.5 কে স্কয়ার করলে হয় 0.25, যেটা তোমার ভেদাঙ্ক থেকে ছোট। সরি, পরিমিত ব্যবধান থেকে ছোট। তাহলে এটির মাথায় রাখবেন, ভেদাঙ্ক সবসময় পরিমিত ব্যবধান অপেক্ষা থেকে বড় নাও হতে পারে। ওকে? নেক্সট স্লাইডে যাই। আদর্শ চলকের গড় হচ্ছে গড় ভেদাঙ্ক 0 আর 1। হুম? এটা আমরা সেকেন্ড পেপারে এটা প্রমাণও পড়ব। তো এটা জেনে রাখেন। আদর্শ চলক হচ্ছে কি? কোন একটা চলকের প্রতিটি মান থেকে গাণিতিক গড় বিয়োগ দিয়ে তার পরিমিত ব্যবধান দ্বারা ভাগ করলে যে চলকটা পাওয়া যায় সেটা হচ্ছে আদর্শ চলক। আর আদর্শ চলকের গড় হচ্ছে 0, সর্বদা 0, আর ভেদাঙ্ক হচ্ছে 1। ঠিক আছে? এটা আমরা ইনফরমেশন হিসেবে মাথায় রাখার চেষ্টা করব। অনপেক্ষ বিস্তার পরিমাপের মান ঋণাত্মক হতে পারে না। অনপেক্ষ মানে কোনগুলো বুঝতে পেরেছ? পরিসর, চতুর্থক ব্যবধান, ভেদাঙ্ক এবং তোমার চতুর্থক ব্যবধান, এগুলা ঋণাত্মক হতে পারে না। সবসময় পজিটিভ নাম্বার নেয়। যেহেতু আমরা বিস্তার পরিমাপ মানে দূরত্ব নিয়ে কথা বলি, সো দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। এগুলো সবগুলো হচ্ছে দূরত্ব। মানে তথ্য সারির মানগুলো বিস্তার পরিমাপ মানে হচ্ছে কি, তথ্য সারির মানগুলোর মধ্যকার যে দূরত্বটা, সেটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা। বিস্তার পরিমাপ আপেক্ষিক বিস্তার পরিমাপ মানগুলো ঋণাত্মক হতে পারে। ওকে? নেগেটিভ হতে পারে, বাট ওগুলা হবে না। তারপর আসেন, ভেদাঙ্ক মূল হতে স্বাধীন, মাপনের উপর নির্ভরশীল। আমরা অন্যান্য অধ্যায়ে এটা পাবো। অধ্যায় ৫ এও পাবো। এই জিনিসটা অধ্যায় ৬ এ পাবেন। তো ভেদাঙ্কটা মূল হতে স্বাধীন, মাপনের উপর নির্ভরশীল। এই যে এখানে বুঝো, এক্স চলার থেকে আমি নতুন একটা চলক ডি তে গেলাম। কিন্তু ডি তে যে গেলাম, তখন ওখানে আমার যদি মৌল মাপনী পরিবর্তন করলে নতুন চলকে যাই, তখন আমার অবশ্যই যে পরিমাপটা আছে, মানে আমার যে মাপনীটাকে আছে, মাপনীটাকে কাউন্ট করতে হবে। সো এটা প্রমাণ যদি বুঝতে না পারেন বা দরকার নেই, আপনি এগুলো মাথায় রাখার চেষ্টা করেন। জাস্ট ইনফরমেশন হিসেবে মাথায় রাখেন যে ভেদাঙ্ক মূল হতে স্বাধীন, কিন্তু মাপনের উপর নির্ভরশীল। সরাসরি প্রশ্ন আসে না। সরাসরি লাইনটা দিয়ে দিতে পারে সর্বোচ্চ, হ্যাঁ? ভেদাঙ্কের বৈশিষ্ট্য হিসেবে এটা দিয়ে দিতে পারে। তাহলে এই লাইনটা ওভাবে মনে রাখবো।
একইভাবে পরিমিত ব্যবধান মূলত স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। পরিমিত ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান ২ টার মধ্যে একটা মিল পাচ্ছ। সেটা হচ্ছে কি? যে দোনোটাই মূলত স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আর বিভেদাঙ্ক মূল ও মাপনী উভয়ের উপর নির্ভরশীল। বিভেদাঙ্কটা দুটোর উপরে নির্ভরশীল হবে। মূলের উপর এবং মাপনের উপর দুটোর উপরেই নির্ভরশীল হয়। তারপর হচ্ছে আমরা গড় ব্যবধান আমরা শিখেছি। গড় ব্যবধান ৩ ভাবে করা যায়। গড় থেকে হিসাব করা যায়, মধ্যক থেকে হিসাব করা যায় এবং প্রচুরক থেকে হিসাব করা যায়। এখন এই যে ৩ টা তুমি করবা তার মধ্যে সবচাইতে ছোট হবে কি? মধ্যমা হতে যে গড় ব্যবধানটা তুমি নির্ণয় করবা সেটা সবচাইতে ছোট মান দিবে। ঠিক আছে? তো গড় ব্যবধান ৩ টে থেকে বের করা যায়। বারবার বলছি, আবার বলছি শোনো। গড় ব্যবধান গড় থেকে বের করা যায়, মধ্যক থেকে বের করা যায়, আবার প্রচুরক থেকে বের করা যায়। তবে আমি যে মধ্যক থেকে যে গড় ব্যবধানটা বের করব সেটা হবে সবচাইতে ছোট, ক্ষুদ্রতম মান দিবে বাকিগুলোর তুলনায়। আচ্ছা। এটা প্রমাণও করা যায়। আচ্ছা, আরেকটা খুব ইম্পোর্টেন্ট এমসিকিউর জন্য এটা খুব ইম্পোর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখি আমি। এটা আমরা এখান থেকে এইটাকে ব্যবহার করে আমরা এমসিকিউ আসে। তো ২ টা সংখ্যার জন্য মানে সংখ্যা যদি ২ টা থাকে, ২ টা সংখ্যার জন্য মনে রাখবা গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান সমান হয় আর সেটা কত হয়? পরিসরের অর্ধেক। পরিসর কিভাবে বের করে? বড়টা বিয়োগ ছোটটা। বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, হ্যাঁ? পরিসর বের করে। তাহলে ২ টি আ সংখ্যার ক্ষেত্রে মনে রাখবেন গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একই এবং তারা উভয়েই পরিসরের অর্ধেক, পরিসরের অর্ধেক, পরিসরের অর্ধেক। মাথায় রাখবা। পরিসর কিভাবে বের করে বলো তো? বড় মান বিয়োগ ছোট মান। ধরো x1 বড়, x2 ছোট। তাহলে পরিসর হচ্ছে এইটা। বড়টা থেকে ছোটটা প্রান্তে। আবার আসো গড় ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। গড় ব্যবধানটা মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। খেয়াল করো, আমরা যদি বলি গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এই ৩ টা আবার কি হলো? মূল হতে স্বাধীন, মাপনের উপর নির্ভরশীল। কিন্তু বিভেদাঙ্ক যখন পড়লাম, বিভেদাঙ্ক মূল এবং মাপনের ২ টোর উপরেই নির্ভরশীল। তোমরা চাইলে এগুলো একটু লিখে রাখতে পারো। একসাথে লিখে পড়তে পারো। অনেক সময় মাথায় থাকবে না তো জিনিসগুলো একসাথে লিখে, এক লাইনে লিখে বা এক জায়গায় লিখে তুমি কম্পারিজন করে পড়তে পারো। তারপর আসো গড় ব্যবধান কখনোই পরিসর অপেক্ষা বড় হতে পারে না। এটা একটা প্রপার্টিস। গড় ব্যবধান সবসময় পরিসর থেকে ছোট হবে। আবার গড় ব্যবধান পরিমিত ব্যবধান থেকে বড় হবে না। গড় ব্যবধানটা পরিমিত ব্যবধান থেকে ছোট হবে। কখন? আচ্ছা এটার মজার বিষয়। তুমি বলতে পারো, "স্যার এখানে তো সমান বলছেন।" না, সমান বলছি এটা কখন? যখন ২ টা হবে। ২ টি সংখ্যার জন্য। কয়টা সংখ্যার জন্য? ২ টা সংখ্যার জন্য। কিন্তু ২ এর চেয়ে যদি বেশি হয়, তথ্য সারির সংখ্যা যদি তথ্য সারিতে যদি আমার তথ্যের সংখ্যা যদি ২ এর চেয়ে বেশি হয়, তখন obviously তোমার গড় ব্যবধানটা ইয়া থেকে ছোট হবে। সমানও হতে পারে, ছোট হতে পারে। বাট সবসময় যে সমান হবে তা না। কিন্তু ২ টার বেলায় সবসময় সমান হবে। গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান। এরপর আসেন পরিমিত ব্যবধান আবার পরিসরে সমান বা তার থেকে ছোট হবে। এই যে আমি পাশেই লিখছি এগুলো একটু মাথায় রাখলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইডে যাই। দেখো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ৪ টা সূত্র। খুবই গুরুত্বপূর্ণ ৪ টা সূত্র। সরাসরি এখান থেকে এমসিকিউ দেয়। আমরা পাবো। কি বলছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা পরিমিত ব্যবধান দেওয়া আছে √n² - 1 আর ভেদাঙ্ক হচ্ছে জাস্ট বর্গ করে দিব। n²-1/12 আমরা স্বাভাবিক সংখ্যা চিনে থাকি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলা 1, 2, 3, 4, 5 ডট, ডট, ডট এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? যেমন এখানে আমি লিখেছি প্রথম ৫ টি স্বাভাবিক সংখ্যা লিখেছি। প্রথম ৫ টি স্বাভাবিক সংখ্যা। এরকম করে তোমাকে প্রশ্ন দিবে যে প্রথম ২০ টি স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক কত? পরিমিত ব্যবধান কত? তখন আমরা জাস্ট যদি প্রথম ২০ টি বলে তাহলে n এর মান ২০ বসাবো। প্রথম ১০ টি বললে n এর মান ১০ বসাবো। যত বলব তত। ঠিক আছে? তারপর আসো একটা মজার জিনিস। এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলেছি। স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড়, বিজোড় সবগুলোই আসবে। এরপর কি বলল? প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় অথবা বিজোড়। মানে শুধু জোড় বা বিজোড়। মানে কি হয় 1, 3, 5, 7 এভাবে এগুলা অথবা 2, 4, 6, 8 এগুলা। তো এদের বেলায় পরিমিত ব্যবধান কত হবে? √n²-1/3 আর ভেদাঙ্ক হবে n²-1/3 এটাতে রুট আছে। পরিমিত ব্যবধান তো হচ্ছে কি ভেদাঙ্ককে রুট করলে যেটা হয় সেটা হচ্ছে পরিমিত ব্যবধান। আর পরিমিত ব্যবধানকে স্কয়ার করলে, বর্গ করলে আমরা ভেদাঙ্ক পেয়ে থাকি। ঠিক আছে? এটা আশা করি তোমরা ক্লিয়ার আছো। এই জিনিসটা তোমরা জানো। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্বাভাবিক জোড় বা বিজোড়ের জন্য। আর আগেরটা আমরা আগের দুটো করেছি স্বাভাবিক সংখ্যার জন্য। স্বাভাবিক সংখ্যার মধ্যে যখন আমরা স্বাভাবিক সংখ্যা বলছি তখন জোড়, বিজোড় দুটোকেই কাউন্ট করছি। বাট যখন আমি এখানে স্পেসিফিক করে দিচ্ছি শুধু জোড় অথবা শুধু বিজোড় তখন এটা হবে। তাদের বেলায় পরিমিত ব্যবধান আর ভেদাঙ্কের সূত্রটা ডিফারেন্সটা বুঝে নাও। উপরে এখানে নিচে ১২ এখানে ৩। নেক্সট স্লাইডে যাই। সরি। বিস্তারের পরিমাপগুলোকে দ্বিতীয় প্রকারের গড় বলা হয়। এটা একদম বিস্তার পরিমাপ ক্লাসের শুরুর দিকেই বলতাম। যে বিস্তার পরিমাপ হচ্ছে কখন ব্যবহার হয়? যখন গড় থেকে আমরা গড় নির্ণয় কেন্দ্রীয় প্রবণতা করে আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ ব্যবহার করে যখন আমরা ডিসিশনটা নিতে পারি না যে ২ টা তথ্য সারির মধ্যে কোনটা বেটার, তখন গিয়ে আমরা তোমার বিস্তার পরিমাপ বা বিস্তারের সাহায্য নিই। এইজন্য বিস্তার পরিমাপগুলোকে আমরা দ্বিতীয় প্রকারের গড়ও বলা হয়। ঠিক আছে?
তারপর হচ্ছে কি বিস্তারের তথ্য সারির মানগুলো সামঞ্জস্যতা পরিমাপ করে। তো বিস্তার কি করে? তথ্য সারির মানগুলো সামঞ্জস্যতা পরিমাপ করে। আর যে তথ্য সারির বিস্তার যত কম, ক্লাসের ১ম ক্লাসে এটি নিয়ে আলোচনা করা হয়েছে। যে বিস্তার যত কম হবে সেটা তত বেশি ভালো, সামঞ্জস্যপূর্ণ, স্টেবল, এটা আমরা বলেছিলাম। আমরা এখন ইনফরমেশন হিসেবে মাথায় রাখতে পারি। তারপর ২ টি তথ্য সারি গড় সমান হলেও তাদের মধ্যকার বিস্তার কম বা বেশি হতে পারে। ওই যে বললাম, যদি আমরা গড় থেকে বা কেন্দ্রীয় প্রবণতা থেকে যদি আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সাহায্যে যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি, তখন গিয়ে আমরা বিস্তারের সাহায্যে সিদ্ধান্তটা নিই। তো এটাই বলল যে ধরো ২ টা তথ্য সারি গড় সমান। তখন আমি কোনটা বেটার সেটা জানার জন্য আমাকে দেখতে হবে কোনটা বিস্তার পরিমাপ করব। যেটার কম হবে বিস্তার পরিমাপ সেইটা বেটার। তারপর কোনো তথ্য সারি একক কেজি হলে পরম বা বিস্তার পরিমাপে এককও কেজি হবে। আমি বলেছিলাম যে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপগুলা একক মুক্ত হয়, কিন্তু আপেক্ষিকগুলা একক মুক্ত থাকে। ওগুলোতে একক যুক্ত থাকে আর এখানে একক মুক্ত থাকে। কোনগুলো আপেক্ষিকগুলাতে একক মুক্ত হয়। ওগুলো পার্সেন্টেজ আকারে দেখায়। কিন্তু পরম বা অনপেক্ষ বিস্তার যেগুলো আছে, এই বিস্তার পরিমাপগুলোতে একক যুক্ত থাকে। এগুলোতে একক থাকে। কোনো তথ্য সারির পরিসর নির্ণয়ে সবগুলো মান জানার প্রয়োজন হয় না। শুধু সর্বোচ্চ আর সর্বনিম্ন মান জানা থাকলে পরিসর নির্ণয় করা যায়। এটা আর বোঝানোর কিছু নাই। পরিসর নির্ণয় করতে আমার ২ টো মান লাগে। তথ্য সারির শুধুমাত্র সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা জানা থাকলে আমরা ওই তথ্য সারির পরিসর ইজিলি বের করতে পারি। সবগুলো মান জানার প্রয়োজন থাকে না। নেক্সট স্লাইডে যাই। পরিসর চরম মান বা প্রান্তীয় মান বা নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হয়। চরম মান প্রান্তীয় মান বলতে বুঝায় কি? যে তোমার কোনো একটা তথ্য সারিতে অস্বাভাবিক যে মানটা আছে সেটা অস্বাভাবিক রকম ছোট হতে পারে, অস্বাভাবিক রকমের বড় হতে পারে। সেটাই হচ্ছে তার প্রান্তীয় মান বা চরম মান। এটা দ্বারা তোমার পরিসর কি হয়? প্রভাবিত হয়। একইভাবে এটার সাথে আরেকটা বলে দেই যে এই যে প্রান্তীয় মান এবং চরম মান দ্বারা কিন্তু গাণিতিক গড়ও প্রভাবিত হয়। তারপর এটা নিয়ে তোমার বলেই ফেলছি, আমরা এটা বলেছি যে সীমাহীন বা প্রান্ত খোলা শ্রেণীবিভাগের ক্ষেত্রে পরিসর নির্ণয় করা যায় না। পরিসর নির্ণয় করা যায় না। কোনটা নির্ণয় করা যায় না। এই যে দেখো, আমরা এখানে পড়েছি। যে ১ম স্লাইডে পড়েছি। সরি, ১ম স্লাইড না, এখানে এই যে। অনেকগুলো স্লাইড করে বলছি, হ্যাঁ? এই যে এখান থেকে দেখো। সীমাহীন বা খোলা শ্রেণীব্যাপ্তি বিশিষ্ট তথ্য নিবেশের ক্ষেত্রে পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক এগুলো বের করা যায় না। ওখানে জাস্ট আলাদা করে পরিসরের কথা বলছে। আর এখানে আমি সবগুলো একসাথে নিয়ে এসেছি। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যেখানে আমি যাচ্ছিলাম ওখানে যাই। ওকে। তারপর বলছে কি যে পরিসর শেয়ার বাজারে শেয়ারের মূল্যের হ্রাস বৃদ্ধি। সর্বোচ্চ কত বৃদ্ধি পেয়েছে, কত হ্রাস পেয়েছে সর্বোচ্চ। সর্বনিম্ন কত হ্রাস পেয়েছে, সর্বোচ্চ কত বৃদ্ধি পেয়েছে। এটার জন্য পরিসরটা ইম্পোর্টেন্ট। উৎপাদিত দ্রব্য উৎকর্ষতা নিয়ন্ত্রণে ধরো কোনো একটা লাইট সর্বোচ্চ কত দিন বা কত ঘন্টা জ্বলতেছে। সর্বনিম্ন কত ঘন্টা জ্বলতেছে। মুদ্রা বিনিময়, তো মুদ্রার হাইয়েস্ট প্রাইস কত, লোয়েস্ট প্রাইস কত, এগুলো জানা থাকতে হয়। তাহলে এগুলো আমরা সহজে ধারণা পেতে পারি পরিসরের সাহায্যে। পরিসরের একটা ব্যবহার বলতে পারো। গড় ব্যবধান ৩ ধরনের আ নির্ণয়ে ৩ ধরনের মধ্যমান ব্যবহার করা যায়। তো ওই যে বললাম তুমি গড় ব্যবধানটা ৩ ভাবে করতে পারো। মধ্যমা থেকে, গাণিতিক গড় থেকে, প্রচুরক থেকে। সেটাই বলছে। আর গড় ব্যবধান তথ্য সারির প্রত্যেকটা মানের উপর নির্ভরশীল। হ্যাঁ? গড় ব্যবধান বের করতে গেলে আমার তথ্য সারির প্রত্যেকটা মান জানা থাকতে হবে। এটাই হচ্ছে কথা। আমি যেটা নির্ণয় করতে গেলে আমার তথ্য সারির প্রত্যেকটা মান প্রয়োজন, তার মানে সেটা প্রত্যেকটা মানের উপর নির্ভরশীল। যেমন পরিসরের বেলায় শুধু সর্বোচ্চ সর্বনিম্ন মানটা লাগে। তাহলে অন্য মানগুলো জানা না থাকলেও চলবে। আমাকে যদি বলে দেয় যে কোনো একটা তথ্য সারির সর্বোচ্চ মান ১০, সর্বনিম্ন মান ২। তাহলে বলো পরিসর কত? তাহলে আমি পারব ১০ বিয়োগ ২। অন্যগুলো জানা না থাকলেও চলছে। কিন্তু আমাকে যদি বলে যে কোনো একটা তথ্য সারির সর্বোচ্চ মান ১০, সর্বনিম্ন মান ২। এবার তুমি এটার গড় ব্যবধান বের করো। পারবো? পারব না। আমার অন্য মানগুলো জানা লাগবে। এরপর আসো গড় ব্যবধান নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হয়। এটা একটা গড় ব্যবধানের প্রপার্টিস। এমসিকিউতে আসবে। ইনফরমেশন হিসেবে মাথায় রাখবো। নেক্সটে যাই। পরিমিত ব্যবধান তথ্য সারির সকল মানের উপর নির্ভরশীল। সেম কাহিনী। পরিমিত ব্যবধান বের করতে গেলেও আমার সবগুলো মান জানা থাকতে হবে। কোনো মান অজানা থাকলে আমি পরিমিত ব্যবধান বের করতে পারব না। একই কথা ভেদাঙ্কের বেলায় সত্য। শুধুমাত্র পরিসরের বেলায় সর্বনিম্ন সর্বোচ্চটা লাগে। বাকি অন্যান্য সবগুলোতে আমার তথ্য সারির সবগুলো মান জানা থাকতে হবে। নেক্সটে যাই। পরিমিত ব্যবধান নমুনার বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হয়। কিন্তু প্রান্তীয় চলমান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। নমুনা বিচ্যুতি আর এর একটা ইনফরমেশন মাথায় রাখি। নমুনা বিচ্যুতি কথাটা আমরা 2nd পেপারে নমুনায়ন চ্যাপ্টারে আলোচনা করি ডিটেইলসে। এখন আমরা যদি এমসিকিউ আপাতত আলোচনা না করি, আমরা ইনফরমেশন হিসেবে মাথায় রাখার চেষ্টা করব। আ সীমাহীন নিবেশনের ক্ষেত্রে মানে খোলা প্রান্ত খোলা শ্রেণীব্যাপ্তি গেলে এই নিবেশনের ক্ষেত্রে পরিমিত ব্যবধান বের করা যায় না। এটা আমরা পড়ে ফেলেছি। লেখচিত্রের সাহায্যে পরিমিত ব্যবধান প্রদর্শন করা যায় না। এটাও জানি। লেখচিত্রের সাহায্যে পরিমিত ব্যবধান নির্ণয় করা যায় না। কথা হচ্ছে এটা। আমরা লেখচিত্রের সাহায্যে কি বের করতে পারি? আমরা অধ্যায় ৩ এ পড়েছিলাম। আমরা প্রচুরক বের করতে পারি। তারপর হচ্ছে মধ্যমা বের করতে পারি। কিন্তু আবার গাণিতিক গড় কিন্তু লেখচিত্রের সাহায্যে বের করা যায় না।
নেক্সটে যাই। নেক্সট কি? যে কোনো তথ্য সারির তৃতীয় চতুর্থক হতে প্রথম চতুর্থকের ব্যবধানের আধাআধি মানকে চতুর্থক ব্যবধান বলে। দিস ইজ ডেফিনিশন একটা। এটা আমরা পারি। নেক্সট স্লাইডে যাই। চতুর্থক ব্যবধান নির্ণয়ে তথ্য সারির সব মান জানার প্রয়োজন হয় না চতুর্থ ব্যবধানের ক্ষেত্রে। তারপর চতুর্থ ব্যবধান প্রান্তীয় বা চরম মান দ্বারা প্রভাবিত হয় না। ওকে? এটা ইনফরমেশন মাথায় রাখেন। তাহলে চতুর্থ ব্যবধান আর পরিসর এটার জন্য আমার সব মান জানা লাগবে না। যেটা লাগবে যেমন চতুর্থ ব্যবধানের জন্য আমার ২ টা মান জানা থাকলে হবে। একটা হচ্ছে তৃতীয় চতুর্থক আর প্রথম চতুর্থক। এই ২ টো মান জানা থাকলে আমি বের করতে পারবো। আবার প্রথম চতুর্থক আর তৃতীয় চতুর্থক বের করতে গেলে আবার আমাকে সবগুলো মান জানা লাগতেছে। সীমাহীন বা প্রান্তখোলা সীমা নির্বাচনের ক্ষেত্রে এবং লেখচিত্রের সাহায্যে চতুর্থক ব্যবধান নির্ণয় করা যায়। ইয়েস, যায়। কারণ আমরা দেখছি আমরা অজীব রেখা থেকে অধ্যায় ৩ এ অজীব রেখা থেকে আমরা মধ্যমা বের করতে পারি, চতুর্থক বের করতে পারি, দশমক বের করতে পারি। ওটাই বলছে। চতুর্থক ব্যবধান নমুনা বিচ্ছুর দ্বারা প্রভাবিত হয়। ইনফরমেশন হিসেবে মাথায় রাখবো। ২ টি নিবেশনে ভিন্ন, ভিন্ন এককে দেয়া থাকলে বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। ওই যে বললাম ২ টা নিবেশনের মধ্যে যখন তুলনা করব, ভিন্ন, ভিন্ন এককে ২ টা ভিন্ন নিবেশনের মধ্যে তুলনা করতে গেলে আমাকে বিভেদাঙ্কটা ইউজ করতে হবে। আবার ২ বা ততোধিক দ্রব্য উৎকর্ষতা যাচাইয়ে বিভেদাঙ্ক বের করা হয়। হ্যাঁ? যে আমরা ম্যাথ করেছিলাম কোনটা বেশি সামঞ্জস্যপূর্ণ, কোনটি উত্তম এরকম কম্পারিজন করতে হলে আমরা বিভেদাঙ্ক বের করতাম দোনোটার। যার বিভেদাঙ্ক কম হবে সেটা বেশি ভালো, সেটা বেশি উৎকর্ষ, সেটা বেশি সামঞ্জস্যপূর্ণ। ক্লাসে আলোচনা ছিল। এটা টপিকটা আলোচনা হয়েছে এবং এটা আমরা ম্যাথও করেছি। নেক্সট স্লাইডে যাই। অনপেক্ষ বিস্তার পরিমাপের সময় একক যুক্ত সংখ্যা, একক যুক্ত সংখ্যা আর আপেক্ষিকগুলো হচ্ছে একক মুক্ত সংখ্যা বলেছিলাম। ২ টি নিবেশনের গড় একই হলে উহারা একই নিবেশনের নয়, নাও হতে পারে। তাহলে ২ টি নিবেশনের গড় একই হলেই যে তারা একই নিবেশন হবে তা না। তো কারণ কি ২ টি নিবেশনের গড় একই হওয়া সত্ত্বেও তারা ২ টো ডিফারেন্ট, ডিফারেন্ট নিবেশন হইতে পারে। এটা আমাদের ক্লাসেই বলা আছে। যে কেন আমরা বিস্তারটা ইউজ করব। ২ টা প্লেয়ারের লাস্ট ৫ টা ম্যাচের রানের গড় একই থাকা সত্ত্বেও কোন আ প্লেয়ারটাকে আমরা চুজ করব নেক্সট ম্যাচের জন্য তখন আমরা বিস্তার পরিমাপ করে দেখি। তো যার বিস্তারটা কম হবে, যার কন্টিনিউটি ভালো, যার কনসিস্টেন্সি ভালো তাকে আমরা চুজ করি। তাহলে ২ টি তথ্য সারি একই না হলে অনপেক্ষ বিস্তার পরিমাপের মধ্যে এদের তুলনা করা যায় না। কিন্তু আপেক্ষিক বিস্তার পরিমাপের মাধ্যমে পরিমাপ করা যায়। তাহলে সোজা কথা একাধিক তথ্য সারির মধ্যে তুলনা করতে গেলে আমাকে আপেক্ষিক বিস্তারটা লাগবে, অনপেক্ষটা লাগবে না। গড় ব্যবধান পরবর্তীতে বীজগাণিতিক পরীক্ষায় ব্যবহার করা যায় না। ইনফরমেশন হিসেবে মাথায় রাখেন, পরিসর কখনো ঋণাত্মক হয় না, যেহেতু এটা দূরত্ব কখনো ঋণাত্মক হবে না। করে দেখতে পারেন। নেক্সটে যাই। পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক আ সর্বনিম্ন মান ০। ভেদাঙ্কের সর্বনিম্ন মান কি? ০। পরিমিত ব্যবধান আর ভেদাঙ্কের সর্বনিম্ন মান ০ ইনফরমেশন হিসেবে মাথায় রাখি। তথ্য সারির বা নিবেশনের সবগুলো মান সমান হলে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্কের মান সর্বনিম্ন ০ হয়। মানে কি? যে তথ্য সারির সবগুলো মান সমান হয়ে যায়, মানে একই থাকে। তাহলে তাদের কোনো ভেদাঙ্ক হবে না। ভেদাঙ্কও ০, পরিমিত ব্যবধানও ০, আ দুটোই ০ আসবে। হ্যাঁ? এখানে আর হবে। আপেক্ষিক বিস্তার পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিমাপ হলো বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। আপেক্ষিক বিস্তারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? বিভেদাঙ্ক বা ব্যবধান। মানে আমরা সিভি লিখব। কোভেরিয়েন্স লিখব সেটা। তারপর একটি সুষম নিবেশনের ক্ষেত্রে সুষম নিবেশন এটা আমরা অধ্যায় ৬ এ গেলে দেখবা। সেকেন্ড পেপার অধ্যায় ৬ আছে। তো একটা সুষম নিবেশনের ক্ষেত্রে গড় ব্যবধান হচ্ছে পরিমিত ব্যবধানের 4/5 অংশ আর পরিমিত ব্যবধান হচ্ছে তার পরিসরের ৬ ভাগের ১ ভাগ। ঠিক আছে? এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। পরিমিত ব্যবধানকে বিস্তারের আদর্শ পরিমাপ বলা হয়। তাহলে বিস্তারের আদর্শ পরিমাপ হচ্ছে পরিমিত ব্যবধান। যেমন ধরো আমরা কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপ হচ্ছে গাণিতিক গড়। আর বিস্তার পরিমাপ বলা হয় পরিমিত ব্যবধানকে। বুঝতে পেরেছ? ২ টো সুন্দর এমসিকিউ। নেক্সট স্লাইডে যাই। ওকে, তাহলে আমরা এখন এমসিকিউ গুলো শুরু করব। তাহলে স্ক্রিনে তোমরা ১ম এমসিকিউটা দেখতে পাচ্ছ। তো এমসিকিউ প্রশ্নটা পড়ি। কি বলছে? কোনটি একক মুক্ত পরিমাপক? তাহলে এখানের মধ্যে কোনটা আপেক্ষিক বিস্তার পরিমাপ আছে সেটা। সেটা হবে আমার একক মুক্ত। তাহলে এখানে দেখো পরিসর, পরিমিত ব্যবধান, গড় ব্যবধান এটা হচ্ছে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ। আর বিভেদাঙ্ক হচ্ছে এখানে আপেক্ষিক, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এটাতে কোনো একক থাকবে না। বিস্তারের আপেক্ষিক পরিমাপ কোনটি? এখানে বিভেদাঙ্ক দেখো, তুমি নিজে বুঝতে পারছো। এখানে আর বুঝার কিছু নেই। ২ টি অসম সংখ্যার গড় ব্যবধান ৩ হলে পরিসর কত? খেয়াল করো ২ টা সংখ্যা, কয়টা সংখ্যা? ২ টা সংখ্যার। গড় ব্যবধান কত? ৩। পরিসর কত হবে? বলছিলাম কি গড় ব্যবধান হচ্ছে তোমার সরি, গড় ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক r ডিভাইড বাই 2। তাহলে হ্যাঁ, পরিসর গড় ব্যবধান দেওয়া আছে ৩। তো পরিসর হচ্ছে r/2 হলে এখানে তাহলে r এর মান কত হবে? ৬। তাহলে আনসার ৬।
নেক্সটে যাই। একটি নিমেষের গড় ও বিভেদাঙ্ক দেওয়া আছে, পরিমিত ব্যবধান কত? গড় দেওয়া আছে, বিভেদাঙ্ক দেওয়া আছে। তাহলে সিভি সমান হচ্ছে সূত্রটা আমরা জানি নিশ্চয়ই। আ তোমার সিগমা ডিভাইড বাই এক্স বার ইনটু 100, ঠিক আছে? তো এখানে গড় ব্যবধানাঙ্ক 30%, আমরা 30 লিখব। কারণ 100 এখানে আছে, এখানে পার্সেন্টটা দেই না। তারপর হচ্ছে তোমার গড় ব্যবধানাঙ্ক বের তো গড় গড় হচ্ছে 5। তাহলে পরিমিত ব্যবধান 5, তো কাটাকাটি করি। এখানে 20 থাকে, কাটাকাটি করলে এখানে তাহলে সিগমার মান আসবে কত? 3/2। 3/2 মানে হচ্ছে 1.5, 1.5, ঠিক আছে? এখানে 1.5 হবে, এটা 150 দেওয়া আছে, ভুল আছে। 1.5 হবে। দ্যাটস ইট। চলেন নেক্সট স্লাইডে। ২ টা দেওয়া আছে, এটা বিভেদাঙ্ক কত? বিভেদাঙ্ক কত? ২ টা সংখ্যা দেওয়া আছে, তাদের বিভেদাঙ্ক কত? তো ২ টা সংখ্যা দেওয়া থাকলে তাদের বিভেদাঙ্ক বের করতে হলে কি লাগে? সিভি সমান হচ্ছে সিগমা ডিভাইড বাই এক্স বার ইনটু 100। ভালো কথা। তো সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সেটা হচ্ছে পরিসরের অর্ধেক। তো পরিসর হচ্ছে আর এর অর্ধেক। তো পরিসরটা কত? বড়টা থেকে ছোটটা। তাহলে ৪৯ থেকে ২৫ বাদ দিবে ভাগ ২। তাহলে কত আসে? সরি, ২৯ থেকে ২৫ বাদ দিবে ৪, ৪ থেকে ২, ২, ২ থাকে। কেমন? তাহলে আমার সিগমা মান হচ্ছে ২। আচ্ছা, গড় কত দেখি তো? ২৫ আর ২৯ আমরা যোগ করে ২ দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম। তাহলে ২৫ যোগ ২৯ ভাগ ২, ২৭। তাহলে আমাদের গড় হচ্ছে 27 ইনটু এখানে 100 আসলো সূত্রের। তাহলে কত আসে? যে আমাদের রেজাল্ট হচ্ছে তোমার 7.407, 7.407%। তাহলে আমরা এটাকে ২ ডিজিট লিখতে গেলে 7.41% লিখতে পারি। তাহলে আমাদের আনসার হচ্ছে ক। পরবর্তী স্লাইডে যাই। বিশুদ্ধ সংখ্যা কোনটি? যেখানে এখানের মধ্যে যেটা আম আপেক্ষিক বিস্তার পরিমাপ সেটা হচ্ছে বিশুদ্ধ। বিভেদাঙ্ক। কোনটিকে আদর্শ বিস্তার পরিমাপ বলা হয়? পরিমিত ব্যবধান। বলেছিলাম ইনফরমেশনটা। একটি তথ্যের সাথে কয়টি চতুর্থ থাকে? ৩ টি চতুর্থ থাকে। তো দেখো, একটা রেখাকে তুমি সমান ৪ ভাগে ভাগ করতে হলে কয়টা দাগ দিতে হবে? ৩ টা দাগ দিতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে Q1, এটা Q2, এটা Q3। এটা আমরা অধ্যায় ৩ এ পড়েছিলাম। আচ্ছা, পরিসর সবসময় কি হবে? ধনাত্মক। পরিসর কখনো ঋণাত্মক হয় না। নেক্সটে যাই। কোনটি একক মুক্ত সংখ্যা? কোনটি একক মুক্ত সংখ্যা? এটা ভুল আছে। এটা হবে বিভেদাঙ্ক। একক মুক্ত সংখ্যা হচ্ছে কোনগুলা? যেগুলা আপেক্ষিক বিস্তার পরিমাপ, ঠিক আছে? বাকিগুলো অনপেক্ষ। সো অনপেক্ষগুলোতে একক থাকে। একক মুক্ত নয়, একক যুক্ত হয় সেগুলা। তো এবার আমরা পরবর্তীটাতে যাই। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কিসের সমান? ভেদাঙ্কের সমান। এটা আমরা অধ্যায় ৫ এও পড়ব। আম সিম্পল। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান। এটা যদি এখানে আননোন লাগে সমস্যা নেই। অধ্যায় ৫ এ গিয়ে এটা ক্লিয়ার করা হবে। তোমরা অধ্যায় ৫ যদি করে থাকো তাহলে অলরেডি জানো। আর না হলে তুমি যখন অধ্যায় ৫ করবা তখন এটা জানতে পারবা। ২ টি সংখ্যার পরিমিত ব্যবধান ৪ হলে তাদের গড় ব্যবধান কত? তাহলে পরিমিত ব্যবধান, গড় ব্যবধান সেম হয়। ২ টি সংখ্যার ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশন ২ টাই সমান। সেটা কত? আর এর অর্ধেক। তাই না? এটা ছিল। তাহলে ৪। নেক্সটে যাই। ২ টি সংখ্যা দেখছি এটা বারবার আসছে। ২ টি সংখ্যার পরিসর হচ্ছে কত? ১৬। তাহলে পরিমিত ব্যবধান কত? তাহলে পরিসরের অর্ধেক ৮। নেক্সট। সিগমা দেওয়া আছে, এক্স বার দেওয়া আছে, সিভি কত? তো সিভি সূত্রটা বসিয়ে দাও। সিভি কি ছিল? সিগমা ডিভাইড বাই এক্স বার ইনটু 100। তাহলে এখানে বসাই। তো সিগমা হচ্ছে 10, 25 ইনটু 100, তোমার এখানে হচ্ছে 4, তাহলে 40%। হ্যাঁ? এটা পার্সেন্ট দেয় না, যেহেতু কোনোটাতে দেয় নাই, ওকে সমস্যা নেই। 40, কিন্তু সঠিক হচ্ছে 40%। আনসারে 40% দেওয়া উচিত ছিল। আচ্ছা, না দেয়া থাকলে কোনোটাতে দেয় নাই যেহেতু, তাহলে আমরা শুধু 40 দিলেই হবে। কিন্তু যদি এমন হয় একটাতে 40 দেওয়া আছে, একটাতে 40% দেওয়া আছে, তাহলে অবশ্যই তুমি 40% যেটাতে দেওয়া আছে সেটা তুমি আনসার দিবা। আর যদি এখানে পার্সেন্ট কোনোটাতে দেয় নাই, তাহলে বুঝতেছি যে ওইটা পার্সেন্টটা এখানে ম্যাটার করতেছে না। তাহলে এখানে শুধু অ্যামাউন্টটাই ম্যাটার করতেছে। কিন্তু যদি এমন হয় একটা অপশনে 40 থাকে, আরেকটাতে ধরো 40, আরেকটা 40% আছে, তাহলে তুমি অবশ্যই গো ফর 40%, ওটা যাবা। নেক্সট স্লাইডে যাই। পরিমিত ব্যবধান সর্বনিম্ন মান হচ্ছে 0। ভেদাঙ্কের সর্বনিম্ন মান 0, পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মানও 0। প্রথম 7টি সংখ্যার পরিমিত ব্যবধান কত? দেখছো, প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত? তাহলে আমরা কি বলছি? √n² - 1 / 12। তাহলে n এর মান কত হবে এখানে? 7।
12 তাহলে দেখো তো 49 থেকে 1 গেলে 48 ভাগ 12 4 12 48 তাহলে 2 আনসার হচ্ছে 2। নেক্সট এমসিকিউ দেখি। দুইটি সংখ্যা পরিসর 8 হলে ভেদাঙ্ক কত? পরিসর হচ্ছে কত? 8। ভেদাঙ্ক কত? দেখো পরিসর 8 তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তোমার 8 এর অর্ধেক আই মিন 4। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে সিগমা। আর সিগমাকে স্কয়ার করলে আমরা পাবো ভেদাঙ্ক। আর ভেদাঙ্ক হচ্ছে 16। ঠিক আছে? গট ইট। অনপেক্ষ বিস্তার পরিমাপ করি 4 টি। পরিসর, চতুর্থ ব্যবধান, গড় ব্যবধান, চতুর্থ ব্যবধান, গড় ব্যবধান, 8 হচ্ছে কি ভেদাঙ্ক। তোমার আপেক্ষিক বিস্তার পরিমাপ কিন্তু 4 টা। তারপর আসি বিস্তার পরিমাপের ক্ষেত্রে ভেদাঙ্ক একটি ধনাত্মক সংখ্যা ইয়েস সবসময় ধনাত্মক হয়। পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না। পরিসর সবসময় ধনাত্মক হয়। বিভেদাঙ্ক একটি একক মূর্ত সংখ্যা ইয়েস। তিনোটাই রাইট। নেক্সট এমসিকিউ। দুইটি সংখ্যার ক্ষেত্রে কি হয় যে তোমার গড় ব্যবধানটা পরিসরের অর্ধেক। আচ্ছা অর্ধেক মানে হাফ এটাকে আমরা 0.5 লিখতে পারি। কেমন? সো এখানে 0.5 না লিখে 0.5 দিয়েছে কোনো সমস্যা নেই। এটাও ঠিক আছে। আর এটা কি বলছে SD স্কয়ার সমান এটা নো এটা ঠিক নেই। তাহলে ১ আর ২ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দুটি সংখ্যার কথা বলছি। এখানে দুটি সংখ্যা কিন্তু। নেক্সট স্লাইডে যাই। আবার ২ টি অসমতুল্যের ক্ষেত্রে গড় ব্যবধানটা কি হয়? গড় ব্যবধানটা তোমার পরিমিত ব্যবধানের সমান এবং পরিসরের অর্ধেক। ভেদাঙ্কের সমান? না, পরিমিত ব্যবধানের সমান। নেক্সট স্লাইড। পরিমিত ব্যবধান হচ্ছে মূল হতে স্বাধীন? হ্যাঁ। মাপনের উপর নির্ভরশীল? হ্যাঁ। মূল ও মাপনের হতে স্বাধীন? না। সে মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। মাপনের উপর নির্ভরশীল। তাহলে এখানে আনসার ভুল আছে। তাহলে এখানে আনসার হবে ১ আর ২ এটা না। নেক্সট স্লাইডে যাই। ২ বা ততোধিক তথ্য সারির মধ্যে তুলনা করতে কি ব্যবহার করব আমরা? বিস্তার পরিমাপ, কালীন সারি না নকশা? হ্যাঁ? তুলনা করতে গেলে আমরা নকশা ইউজ করব ডিজাইন অফ এক্সপেরিমেন্ট লাগে না। বিস্তার পরিমাপ, কালীন সারি ২ টার মধ্যে তুলনা করতে ব্যবহার করতে পারি। কালীন সারি আমরা ওদের সাথে পড়ব। গেলে বুঝতে পারবেন। যে তথ্য সারির ক্ষেত্রে ভেদাঙ্কের মান অশূন্য হবে তা হলো মানে এখানে কোনটা ক্ষেত্রে ভেদাঙ্কের মানটা অশূন্য হবে? দেখো ভেদাঙ্কের মান শূন্য কখন হয়? যখন তথ্য সারির সবগুলো মান একই হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টাতে এখানে সবগুলো মান একই ৫, ৫, ৫, ৫ এটা বলে ভেদাঙ্ক শূন্য হবে। আর যদি সবগুলা মান একই না হয় তাহলে ভেদাঙ্ক শূন্য হবে না। তার মানে এটা এবং এটা বেলায় যেহেতু মান সবগুলো একই না তাহলে এই ক্ষেত্রে ভেদাঙ্ক শূন্য হবে না। ঠিক আছে? সো এবার নেক্সট স্লাইডে যাই। উদ্দীপক দেওয়া আছে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় সীমা ও সোমার ২ জনের পরিসংখ্যানপ্রাপ্ত নাম্বার দেওয়া আছে ভালো কথা। তো গড় ব্যবধান কত? গড় ব্যবধান পরিসরের অর্ধেক। ৮৬ থেকে ৯০ থেকে ৮৬ গেলে কত থাকে? ৯০ বিয়োগ ৮৬ থাকে ৪ এটা হচ্ছে পরিসর। আর পরিসরের অর্ধেক হচ্ছে গড় ব্যবধান সেটা কত পাবো? ২ আনসার হচ্ছে ২। বিভেদ অঙ্কটা বের করে ফেলো। বিভেদ অঙ্কটা হচ্ছে কত? গড় লাগবে। গড় হচ্ছে এখানে 88 বোঝা যাচ্ছে। এই দুটো যোগ করে তুমি ২ দিয়ে ভাগ করলে তুমি 88 পাবা। তাহলে আমাদের বিভেদাঙ্ক বের করতে হলে কি করতে হবে? বিভেদাঙ্ক বের করলে আমাদের আ স পরিমিত ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে ১০০ দিয়ে গুণ করতে হয়। তাই তো? তাহলে এখন এখানে আমাদের আ পরিমিত ব্যবধান ২ দেওয়া আছে। গড় হচ্ছে আমরা 88 পেলাম ইনটু 100 সো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে দেই। রেজাল্ট হচ্ছে তোমার 2.2727 এটা। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। খুব সহজ। এগুলো এই তো ছোট, ছোট জিনিসগুলো তোমার পরীক্ষায় আসবে। নেক্সট এমসিকিউ দেখি নেক্সট এমসিকিউ। জাহারা ও জাইমা ২ বোনের ওজন যথাক্রমে ২ জনের ওজন দেওয়া আছে 86, 90 গড় ব্যবধান কত? এটা হুবহু আগেরটার মতোই। জাস্ট উদ্দীপকটা চেঞ্জ। সো 86, 90 দেওয়া আছে। ওখানে ওজন দেওয়া আছে এভাবে। ওকে। এটা আমরা পারবো। হুবহু একই দুটোই। নেক্সট এমসিকিউ দেখি। একটি নির্বাচনের গড়, মধ্যমা, বিভেদাঙ্ক দেওয়া আছে। গড় দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে, বিভেদাঙ্ক দেওয়া আছে। তাহলে গড় x বার দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে, বিভেদাঙ্ক দেওয়া আছে। সিভি। তাহলে নির্বাচনটি প্রচুরক কত? দেখো গড় মধ্যমা জানা থাকলে আমরা কিন্তু প্রচুরক বের করতে পারি। প্রচুরক এই যে ওদের ৩ এ করছি। 3 মিডিয়ান মাইনাস 2 মিন এটা। তাহলে এখানে মধ্যমা হচ্ছে 4.9 আর গড় হচ্ছে ৫। তাহলে এখানে কত হয়? আমি সরাসরি করে ফেলি। 3 into 4.9, 4.9 minus 4.7, 4.7 হচ্ছে আমাদের প্রচুরক 4.7। নির্বাচনী পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান আমরা ওই ভেদাঙ্ক থেকে বের করে ফেলতে পারবো। বিভেদাঙ্ক থেকে মানে কোএফিসিয়েন্টস থেকে। তো সিভি থেকে আমরা এখান থেকে পরিমিত ব্যবধান বের করতে পারবো। সিগমা ইন ডিভাইড বাই 100 আচ্ছা সি ডিভাইড বাই x বার ইনটু 100 তো সিভি হচ্ছে কত? 30
আমরা এখানে এক্স বারটা বের করতে বলছে নাকি? না, হ্যাঁ, এক্স বার তো দেয়া আছে। সেটা হচ্ছে ৫ সিগমা ইনটু 100। তাহলে এখানে ৫ দিয়ে ১০০ কে ভাগ করলে ২০ থাকে, কাটাকাটি করব। তাহলে 1.5 এই যে এটা। সিম্পল। তাহলে 2 কে এদিকে নিয়ে আসলে সিগমা সমান হবে 3/2, তার মানে 3/2 মানে হচ্ছে 1.5। নেক্সট এমসিকিউটা দেখি। কোন তথ্য সারির মানগুলো পারস্পরিক বিচ্যুতি কি বলে? বিস্তার। মানে এই যে কোন তথ্য সারির তথ্যগুলা পরস্পর কতটুকু ছড়াছিটে আছে তাদের মধ্যকার দূরত্বটা, এটাকে আমরা বিস্তার পরিমাপ বলি। হ্যাঁ? বিস্তার বলি এবং সেটা যে সাংকেতিক বা গাণিতিক ওয়েতে আমরা মেজারমেন্ট করি সেগুলোকে আমরা বলি বিস্তার পরিমাপ। ওকে, নেক্সট স্লাইডে যাই। নেক্সট এমসিকিউটা দেখি। নিবেশনের মানগুলো পরস্পর থেকে কত দূরে আছে তা নিচে কোনটি সাহায্যে বোঝা যায়? বিস্তারের সাহায্যে বোঝা যায়। তাই না? আচ্ছা, নেক্সট। কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলো গড় বিস্তৃতি হলো বিস্তার। দেখছো বারবার কথাটাই আসছে ঘুরে ফিরে। আবার এটা ভাববে স্যার এটা তো অধ্যায়ই হচ্ছে বিস্তার। যাই হবে মুখস্থ করে বিস্তার দিয়ে দিব। না। পরীক্ষার হলে তা বুঝবা না যে কোন অধ্যায় থেকে আসছে, সম্মিলিতভাবে আসবে, তাই না? তো বুঝার চেষ্টা করো। আন্দাজে না করে বোঝার চেষ্টা করো। বিস্তার মানে হচ্ছে কি? যে তথ্য সারির মানগুলো মধ্যবর্তী দূরত্ব। কে কতটুকু ছড়াছিটে আছে। সবচেয়ে বেটার হয় তোমরা এই অধ্যায়ের ক্লাসটা ভালো করে করা। দেখো সবগুলো ক্লিয়ার হয়ে যায়। যারা ক্লাসটা করছো এগুলো ইজি লাগছে। আমি জানি তারা কিন্তু 2x স্পিডে দেখছো। আচ্ছা ঠিক আছে চলো। নিচে কোনটিকে দ্বিতীয় পর্যায় গড় বলা হয়? বিস্তারকে। দেখছো? হুবহু তুলে দিচ্ছে। নিচে কোনটি পরম বিস্তার পরিমাপ? পরম বিস্তার পরিমাপের মধ্যে ৪ টা আছে। পরিসর, চতুর্থ ব্যবধান, গড় ব্যবধান আর হচ্ছে তোমার ভেদাঙ্ক। সো এখানে আবার কোনটা আছে? পরিসর। মনে রাখবা আপেক্ষিক বিস্তার পরিমাপের মধ্যে শেষের দিকে আঙ্ক থাকবে, এই যে আঙ্ক এগুলো থাকে। যেমন আপেক্ষিক বিস্তার পরিমাপ ৪ টা কি? পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, তারপর হচ্ছে তোমার চতুর্থ ব্যবধানাঙ্ক আর বিভেদাঙ্ক। ঠিক আছে? সবার শেষে আঙ্ক কথাটা থাকে আপেক্ষিক বিস্তার পরিমাপের ক্ষেত্রে। অনপেক্ষ বিস্তার পরিমাপের উদাহরণ নিচে কোনটি? ভেদাঙ্ক। অনপেক্ষ বলছে ভেদাঙ্ক। আবার দেখিও না, আবার বলবে স্যার ভেদাঙ্ক শেষে তো আঙ্ক আছে। না, ভেদাঙ্কটা আবার একটু মাথায় রাখবেন। ৪ টা কি? পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ ৪ টা হচ্ছে পরিসর, গড় ব্যবধান, চতুর্থ ব্যবধান আর ভেদাঙ্ক। ঠিক আছে? ভেদাঙ্ককে রুট করলে পরিমিত ব্যবধান পাওয়া যায়। সো পরিমিত ব্যবধানে কিন্তু তোমার পরম বা আপেক্ষিক না, সরি পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপের মধ্যে থাকবে। পরম বিস্তার পরিমাপ নিচে কোনটি? আবার একই কাহিনী, চতুর্থ ব্যবধান। এগুলো নিয়ে বুঝানোর কিছু নাই। উদ্দেশ্য ও বৈশিষ্ট্য দিক থেকে বিস্তার পরিমাপকে ২ ভাগে ভাগ করে। পরম আর আপেক্ষিক। পরম এবং আপেক্ষিক ২ টা। একদম ১ম স্লাইডের ১ম টাই তো ছিল এটা, তাই না? তারপর কি বলল? নিচের কোনটির সাহায্যে তথ্য সারির প্রকৃত বিস্তার করা যায়? অনপেক্ষ বিস্তার। মানে একটা তথ্য সারির জন্য আমরা অনপেক্ষ বিস্তার বলি। আর ২ টা তথ্য সারির মধ্যে তুলনা করতে গেলে আমরা তখন সেটা করি আপেক্ষিক বিস্তার পরিমাপ। ওকে, নেক্সট স্লাইড। আ কোন নিবেশনের গড় মান অন্যান্য মানগুলোর দূরত্ব নিচে কোনটি দ্বারা পরিমাপ করা হয়? বিস্তার দ্বারা। মানে কোন একটা নিবেশনের মানগুলো গড় মান থেকে কতটুকু দূরত্বে আছে সেটাও আমরা দূরত্ব রিলেটেড জিনিসই বিস্তার নিয়ে আলোচনা করবে। বা বিস্তার মানেই দূরত্ব নিয়ে আলোচনা করবে। ওকে। গড়ের যথার্থতা ও প্রতিনিধিত্বশীলতা যাচাই করার জন্য নিচে কোনটি ব্যবহৃত হয়? যে গড়, গড় জিনিসটা দিয়ে তো আমি ডিসিশনে যখন যেতে পারব না, তখন আমাকে পরবর্তী স্টেপে যেতে হবে, বিস্তারে যেতে হবে। ঠিক আছে? তাহলে গড়ের যথার্থতা ও প্রতিনিধিত্ব মানে গড়টা আসলে কি ইমপ্যাক্টফুল হচ্ছে কিনা? তখন আমরা এটাকে পরবর্তীতে কোথায় যাই? বিস্তারে যাই। তাহলে এটার আনসার হবে বিস্তার। এটা বঙ্কিমত কেন দিছে? বিস্তার পরিমাপ। ঠিক আছে? কারণ যেখানে গড় ইফেক্টিভ হচ্ছে না, আমরা সেখানেই বিস্তারের কাছে যাই। তো অনপেক্ষ বিস্তার পরিমাপ কত প্রকার? অনপেক্ষ বিস্তার পরিমাপ ৪ প্রকার। ৫ কেন আসছে এখানে? ৪। পরিসর, গড় ব্যবধান, চতুর্থ ব্যবধান, ভেদাঙ্ক। নেক্সট। সর্বোচ্চ মান L, সর্বনিম্ন মান S হলে পরিসর কি হবে? তাহলে L মাইনাস S হবে। এই যে এটা L মাইনাস S। সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ দিব পরিসরে। নিচের কোনটি তথ্য সারির সকল মানের উপর নির্ভর করে না? যে পরিসর বাকিগুলা যেমন গড় ব্যবধান বের করতে গেলে আমার সবগুলো লাগবে। ব্যবধানাঙ্ক মানে CV বের করতে গেলে লাগবে, মধ্যক বের করতে গেলে লাগবে। সো আমি পরিসর করতে গেলে শুধু সর্বোচ্চ সর্বনিম্ন মানটা জানা থাকলেই হলো। নেক্সট। নিচে কোনটি বিশুদ্ধ সংখ্যা? আপেক্ষিক বিস্তার পরিমাপ বিশুদ্ধ সংখ্যা, এবার একক থাকে না। পেরে গেছি।
তারপর এই সংখ্যাগুলো পরিসর কত? তো পরিসর বের করতে হলে আমার সর্বনিম্ন আর সর্বোচ্চ লাগবে। এখানে ৫০০ আছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে ১০০, বিয়োগ করলে ৪০০ হচ্ছে তাদের পরিসর। পরবর্তী এমসিকিউ কি বলল? এইটার আবার পরিসর। তাহলে সর্বনিম্ন মান কত? এখানে -10, সর্বোচ্চ মান কত? ৩০। তাহলে তুমি বের করো ৩০ বিয়োগ -10। দাঁড়াও, ৩০ বিয়োগ -10, তাহলে আমাদের কত হলো? ৩০ প্লাস 10, তাহলে এখানে 40। তাহলে আমাদের পরিসর কত? 40। দেখছো? নেগেটিভ হওয়া সত্ত্বেও আমাদের এখানে নেগেটিভ ভ্যালু থাকা সত্ত্বেও কিন্তু পরিসর নেগেটিভ হয় নাই। সো নেগেটিভ পরিসর কিন্তু কখনো নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ। পরবর্তী এমসিকিউতে যাই। প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার পরিসর কত? ও নাও, দেখো একদম সোজা। প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার পরিসর, তার প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যা মানে কি ১ থেকে ১০, তো সর্বোচ্চ কত? ১০, সর্বনিম্ন কত? ১, তাহলে এদের ডিফারেন্স করো ৯, তার পরিসর হচ্ছে ৯। নেক্সট এমসিকিউ কি বলে? ২টি অসম ধনাত্মক সংখ্যার গড় ব্যবধান পরিসরের অর্ধেক। পরিসরের অর্ধেক গড় ব্যবধান এমডিটা হচ্ছে আর এর অর্ধেক। এমডি আর এসডি সমান হয়। এসডি মানে হচ্ছে পরিমিত ব্যবধান, বা ইংলিশে বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সংক্ষেপে বলছি এসডি। গড় ব্যবধান ইংলিশ হচ্ছে মিন ডেভিয়েশন, সো এখানে এমডি লিখেছে। সো নেক্সট এমসিকিউ, এইটার মধ্যপদ নিচে কোনটি? তো মধ্যপদ বুঝছো যে ছোট থেকে বড় আকার সাজাও, তাহলে তুমি মধ্যপদ কততম পদ সেটা পেয়ে যাবা। যেমন ছোট আকারে আছে কিনা দেখি, ৩০, ৪০, ছোট থেকে বড় আকার সাজানো আছে ৫০, ৫০, ৭০, ওকে সুন্দর। তাহলে মাঝখানে আছে এটা, তাহলে এটা কোনতম পদ? তৃতীয় পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তৃতীয় পদটা হচ্ছে আমার মধ্যপদ। কততম পদ মধ্যপদ? এটা বললেও একই কথা। আর মধ্যমা কত? তাহলে ১৫০। মধ্যমা কত? ১৫০। কততম পদ? মধ্যপদ। তৃতীয় পদটা হচ্ছে মধ্যপদ। পরবর্তী এমসিকিউ দেখি। এই তথ্যের প্রচুরক কত? প্রচুরক হচ্ছে কি, যে মানটা সবচেয়ে বেশি বার আছে। ৫ ২ বার আছে, ১০ ২ বার আছে, ১৩ একবার, ১০ ৩ বার আছে, ১০ ৩ বার আছে, ওকে ১০ ৩ বার, তাহলে ১০ সবচেয়ে বেশি বার আছে, তাহলে আমাদের প্রচুরক হচ্ছে ১০। পরবর্তী এমসিকিউ দেখি। -1 এবং 1 সংখ্যাটির গড় ব্যবধান কত? গড় ব্যবধান পরিসরের অর্ধেক। তো পরিসর হচ্ছে কি, সবচেয়ে বড় সংখ্যা থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে 1 + 1, তাহলে থাকে 2, আর পরিসরের অর্ধেক হচ্ছে গড় ব্যবধান, সেটা কত? 1। ঠিক আছে? তাহলে আমাদের গড় ব্যবধান 1। কনফিউজিং বাট সহজ। পরবর্তী এমসিকিউ দেখি। ২ টি সংখ্যা যথাক্রমে ৩ এবং ৯ হলে জ্যামিতিক গড় এত হলে নিচে গড় ব্যবধান নিচের কোনটি? ভাই, গড় ব্যবধান তা পরিসরের অর্ধেক, এটা নিয়ে আমার লাগতেছে না তো। তো ২ টি সংখ্যা ৩, ৯, তাহলে পরিসর কত? ৯ বিয়োগ ৩ ৬ হয়। ৬ এর অর্ধেক কত? ৩, তাহলে গড় ব্যবধান ৩। শেষ। পরবর্তী এমসিকিউতে যাই। আ এই ৩ টি সংখ্যার গড় ব্যবধান নিচে কোনটি? তো গড় ব্যবধান বের করেন। এখানে ৩ টা আছে এবার। তাহলে এটার ক্যালকুলেশন করতে হবে। গড় ব্যবধান বের করতে হলে আমার কি লাগবে? নরমাল ফর্মুলা, একদম বেসিক ফর্মুলাতে চলে যেতে হবে। তো গড় ব্যবধান বের করতে হলে আমার কি লাগবে? গড় লাগবে। গড় কি হবে? যোগ করতে হবে। তো ৩ ওটা যোগ করো। -3 + 0, 3 / 3, তাহলে 0 ই হয়। তাহলে গড় ব্যবধান কত? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, সামেশন মডুলাস xi - x বার ডিভাইড বাই n। তার মানে কি, প্রত্যেকটা থেকে বিয়োগ করব, মডুলাস নিব, হ্যাঁ? তাহলে -3 - 0, 0 - 0, 3 - 0 ডিভাইড বাই 3। তাহলে এখানে হয় 3, এখানে 0, এখানে 3 ডিভাইড বাই 3, তাহলে ৬ কে ৩ দিয়ে ভাগ করলে হয় ২। তাহলে আনসার হচ্ছে ২। একটু ছোটখাটো ম্যাথ করলাম আরকি। আশা করি তোমরা এটা পারবা। পরে এমসিকিউটা দেখি চলো তো। ভেদাঙ্কের সর্বমোট ধারণা থেকে আরএফ ফিশার। ওকে, এটা জাস্ট ইনফরমেশন, মাথায় রাখেন। বইতে আছে। নেক্সটে যাই, বুঝানোর কিছু নেই ওখানে। এই সংখ্যাগুলোর ভেদাঙ্ক নিচের কোনটি? সো এখানে আমি একটু ভেদাঙ্ক করব। আমি এটা করে দেখাবো না, আপনারা করবেন। তো একটু সময় লাগবে, সমস্যা নাই, আপনি করবেন। ভেদাঙ্কটা কিভাবে করবেন? প্রথমে গড় বের করবেন সবগুলা যোগ করে। আর ভেদাঙ্কের সূত্রটা কি ছিল? যে সামেশন xi - x বার হোল স্কয়ার ডিভাইড বাই n, এই সূত্রটা এপ্লাই করবেন। মানে প্রতিটা থেকে ৫ থেকে গড় বিয়োগ করে স্কয়ার, ৬ বিয়োগ গড়, এখানে গড় থাকবে কেমন? এখানে গড়, গড় স্কয়ার এভাবে করে সবগুলা থেকে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি নিয়ে তাকে ভাগ করবেন কত দিয়ে? এখানে ২ ৪ ৬, ৬টা আছে, তাহলে n এর মান ৬, ৬ দিয়ে ভাগ করবেন। যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ভেদাঙ্ক। পরিমিত ব্যবধান বলবে যে রেজাল্টটা পাবা সেটাকে রুট করে দিবা। তাহলে তুমি পরিমিত ব্যবধান পেয়ে যাবা। আর ভেদাঙ্ক এটা একটু নিজেরা করবেন। কেমন? আমি ভেঙে দিলাম। পরবর্তী এমসিকিউতে যাই। সিগমা স্কয়ার ক্যালকুলেট হলে আর স্কয়ার এবং সিগমার মধ্যে সম্পর্ক কোনটি? আর স্কয়ার এবং সিগমার মধ্যে সম্পর্ক কোনটি? তো আমরা
এখানে কি আমার প্রশ্নটা ভুল লাগছে আমার থেকে? উম এটা অসম্পূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এটা আমরা স্কিপ করি। অসম্পূর্ণ প্রশ্ন। আহ কোন চলক x এর ভেদাঙ্ক এত হলে y এর ভেদাঙ্ক কত? এত এবং y এর ভেদাঙ্ক নিচের কোনটি? এটা আমরা আম সেকেন্ড পেপারের টপিক দিয়ে করে ফেলতে পারি। তো তাও সমস্যা নেই। হ্যাঁ, দেখো আমরা y চলকটাকে চেঞ্জ করছি এমনভাবে যে এখানে মূল্যমাপনী কত? আ আমাকে দেয়া আছে ভেদাঙ্ক সিগমা x সমান এটা আমরা পড়ছিলাম এই যে c² দিয়ে এরকম একটা পড়ছিলাম, কেমন? সো এখানে x চলকের দেওয়া আছে ৩৬, ভেদাঙ্ক ৩৬ দেওয়া আছে। c টা কত? c হচ্ছে মাপনী। মাপনীটা হচ্ছে যে মানটা দ্বারা গুণ বা ভাগ করা। তাহলে এখানে মাপনী হচ্ছে ৩। তাহলে 3 স্কয়ার d স্কয়ার। তাহলে এখানে ৯ আসে। আর কত? আমি একটু দেখি, দাঁড়াও ট্রাই করে দেই। ৪ নং ৩৬। আমি উল্টা করছি না। 3 স্কয়ার হচ্ছে এখানে তোমার 3 হচ্ছে তোমার আম মাপনী। মূল হচ্ছে এখানে 2। আ নতুন চলক পেয়েছি y, d হবে না, এটা y দিলাম। আর নতুন চলক এখানে y আসছে, যে y লিখছে ওরা। তাহলে y এর আচ্ছা y এর ভেদাঙ্ক বের করতে বলছে, তাই তো? প্রশ্ন কি ভুল হচ্ছে কেন? হুম, ৩৬ গুণ ৯ ২৪। হ্যাঁ, আমি ভুল লিখেছি। গট ইট। এটা হবে এরকম y স্কয়ার সমান c স্কয়ার সিগমা x স্কয়ার এটা। তাহলে এখানে 3 স্কয়ার আর এটা ৩৬ গুণ করলে হয় ৩২৪। ঠিক আছে? এটা হচ্ছে ওই যে বললাম যে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান গড় হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। তো এখানে গড় কোন সরি মূল আর মাপনী কোনটা হয়? মূল হচ্ছে তোমার মূল হতে স্বাধীন, মাপনীর উপর নির্ভরশীল। মূল হচ্ছে কোনটা? যে মানটা দ্বারা আমরা যোগ বা বিয়োগ করি সেটা হচ্ছে মূল, আর যে মানটা দ্বারা গুণ বা ভাগ করি সেটা হচ্ছে মাপনী। প্রথম অধ্যায়ের পড়া। সো এখানে আমরা গুণ বা ভাগ, তাহলে গুণ করছি ৩ দিয়ে। ৩ হচ্ছে মাপনী। ঠিক আছে? আশা করি পারবেন। না পারলে প্যারা দেওয়ার দরকার নেই। যারা ভালো স্টুডেন্ট তারা দেখেন। আর হতাশ হওয়ার কিছু নেই। আপনি পাবেন। যা পারেন অবশ্যই পারবেন। তবে এটা পারবেন যদি ক্লাসগুলো একটু ভালো করে করেন। বিশাল জিনিস তো এখানে আমি ডিটেইলস এ বুঝতে পারছি না। অনেকগুলো এমসিকিউ আমাকে সলভ করতে হবে। দুটি সংখ্যার গাণিতিক গড় ৫, ওকে। আর জ্যামিতিক গড় দেওয়া আছে, ভেদাঙ্ক নিচের কোনটি? গড় আর কি দেওয়া আছে? জ্যামিতিক গড় দেওয়া আছে। তোমাকে ভেদাঙ্ক বের করতে হবে সংখ্যা ২ টার। তাহলে এখান থেকে আসলে কি হচ্ছে জানো? এখানে তোমাকে আম ২ টি সংখ্যা আগে বের করতে হবে। আগে ২ টি সংখ্যা বের করে ফেলতে হবে। তারপরে ২ টি সংখ্যার ভেদাঙ্ক তুমি বের করবা। দেখো, গাণিতিক গড় দেওয়া আছে। তাহলে আমি ধরলাম সংখ্যা ২ টা হচ্ছে A আর B। তাহলে গাণিতিক গড় AM, AM মানে হচ্ছে কত এখানে? ওরা বলছে ৫। তো AM তুমি কিভাবে বের করবা? A প্লাস B ডিভাইড বাই ২, ৫। তাহলে A প্লাস B র মান কত এখানে? সংখ্যা ২ টার যোগফল হচ্ছে ১০। আর জ্যামিতিক গড় দেওয়া আছে। জ্যামিতিক গড় মানে হচ্ছে GM। GM দেওয়া আছে ৪, আর দুটি সংখ্যা GM হচ্ছে √AB = 4। তাহলে AB সমান কত? ১৬। এখন আমরা সূত্র জানি A - B হোল স্কয়ার সূত্র কি? A প্লাস B হোল স্কয়ার মাইনাস 4AB। তাহলে A প্লাস B মান হচ্ছে 10, 4 ইনটু ১৬। তাহলে ১০০ থেকে তোমার ৬৪ বাদ দিলে থাকে 36, ওকে। তাহলে A মাইনাস B মান হবে ৬। এখন এটা সমীকরণ ১, এটা ২। তো যোগ করলে এই দুটো যোগ করলে থাকে 2A সমান 16। তাহলে A এর মান থাকে 8, আর বিয়োগ করলে 2B সমান থাকে 4, B সমান থাকে কত? B সমান হয় তোমার 2। তাহলে দেখো সংখ্যা ২ টা পেয়ে গেলাম, 8 এবং ২। তো ২ টা সংখ্যার ২ টা সংখ্যার আ পরিমিত ব্যবধান কত? পরিসরের অর্ধেক। পরিসরটা কত? ৮ বিয়োগ ২ ডিভাইড বাই ২। পরিসর হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ যাবে। তাহলে পরিসর হচ্ছে ৬, ৬ কে ২ দিয়ে করলে ৩। তাহলে আমাদের পরিমিত ব্যবধান কত? ৩। আমি দ্রুত করছি কেন? আমি যেহেতু ইতিমধ্যে এগুলো আমরা আলোচনা করছি, আশা করি তোমরা বুঝার কথা। তো পরিমিত ব্যবধান ৩ হলে ভেদাঙ্ক কত হবে? ভেদাঙ্ক হচ্ছে 3 স্কয়ার মানে ৯ হবে। এই যে ৯।
ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? সংখ্যা ২ টা আগে বের করে নিলাম। এই সংখ্যা ২ টা বের করার পার্টটা কিন্তু অধ্যায় ৩ এর। ওখানে এই ধরনের ম্যাথ খুব বেশি আছে, দেখবা। ওখানে করার পরে এবার সংখ্যা ২ টা যদি ২ টি সংখ্যা নিয়ে কথা বলছি, তাহলে ২ টি সংখ্যার বেলায় পরিমিত ব্যবধানটা হয় পরিসরের অর্ধেক। আর পরিমিত ব্যবধানকে স্কয়ার করলে ভেদাঙ্ক পাওয়া যায়। দ্যাটস ইট। পরবর্তী এমসিকিউ দেখি। ১০ টি রাশির সমষ্টি ১০০, বর্গের সমষ্টি ১২৫০ হলে ভেদাঙ্ক নিচে কোনটি? ও ভেদাঙ্ক। সো ভেদাঙ্কের সূত্র আছে summation x square divided by n minus summation x divided by n whole square. তাহলে এখানে কয়টা সংখ্যা দিচ্ছে? ১০ টি সংখ্যা। তাহলে n এর মান ১০, রাশির সমষ্টি মানে সমষ্টি x আর বর্গের সমষ্টি মানে হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে ১২৫০ ডিভাইড বাই ১০ মাইনাস ১০০ ডিভাইড বাই ১০ হোল স্কয়ার। তাহলে এখানে হয় ১২০০ আর এখানে হয় তোমার কাটারিগুলো ১০ থাকে, ১০ কে স্কয়ার করলে আবার ১০০ হয়, তাহলে আলটিমেটলি আসতেছে ২৫। এটা হচ্ছে আমাদের ওই যে তোমার ভেদাঙ্কের যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করছি। দেখবে ভেদাঙ্কের গাণিতিক সূত্রের মধ্যে এটা লেখা আছে, ওই সূত্র এখানে ইউজ করা হয়েছে। ওকে, পরবর্তী এমসিকিউতে যাই। প্রথম ১৩টি বিজোড় সংখ্যার ভেদাঙ্ক কত? n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 করে ফেলেন আনসার। তাহলে কত হচ্ছে? ১৬৮ ভাগ ১২ 14 ওয়েট, ভেদাঙ্ক বলছে না, আমি রুট কেন দিয়েছি? রুট তো হবে না। আচ্ছা। ভেদাঙ্ক হচ্ছে কত? 14। আনসার 14 হবে। 56 কেন? হ্যাঁ 14 আনসার। মনে আছে? আবার দিচ্ছি রুট। ভেদাঙ্ক হচ্ছে n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 আর রুট দিলে ওটা পরিমিত ব্যবধান। এরপর আমরা যাই পরবর্তী এমসিকিউটা কি বলছে? কোনো নিবেশনের তৃতীয় চতুর্থক মানে Q3 আর এবং চতুর্থক ব্যবধান দেওয়া আছে। প্রথম চতুর্থক কত? তাহলে আমরা চতুর্থক ব্যবধান কোয়ার্টার লিভেশন ছিল কি? Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2। তো কোয়ার্টার লিভেশন 1.5, ওকে, থার্ড হচ্ছে 63, তৃতীয় চতুর্থক Q1 এটা 2। সো এখান থেকে আমরা Q1 এর মান বের করব। তাহলে Q1 সমান কত হচ্ছে? আর গুণ করলে 3 হয়। আর 3, আচ্ছা আমি একটু ভেঙে করি, অনেকে নাও বুঝতে পারে, একটু ডিটেলসে করে দিই এই দুটো লাইনই তো। 3 সমান 63 মাইনাস Q1, সো Q1টাকে এই পাশে আনলে 63 থেকে 3 বাদ যাবে, থাকবে কত? 60। আনসার হচ্ছে 60। পরবর্তী এমসিকিউতে যাই। হ্যাঁ, এটা এবার তোমরা করবা। ঘূর্ণিবেশনের চতুর্থ ব্যবধান দেওয়া আছে, চতুর্থ মানে কোয়ার্টার ডেভিয়েশনটা দেওয়া আছে, আর প্রথম চতুর্থ Q1 দেওয়া আছে, বের করতে হবে তৃতীয় চতুর্থক। আগের সূত্রটা, এই যে এই সূত্রটাতে মান বসাবেন। ঠিক আছে? করে কিউ 3 এর মান বের করবেন। পরবর্তী এমসিকিউতে যাই। চতুর্থ ব্যবধান সূত্র Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, এই যে এটা। এটা ইউজ করে তো আগে দুইটা ম্যাথ করলাম, তাই না? ওকে, পরবর্তী এমসিকিউটা দেখি। বিস্তার পরিমাপের মান কি ধরনের হয়? বিস্তার পরম পরিমাপ একক যুক্ত হয়, একক মুক্ত হয় না, একক মুক্ত হয় আপেক্ষিকেরটা। ওকে, নেক্সট এমসিকিউ। ভিন্ন এককে প্রদত্ত একাধিক তথ্য সারির স্থিতিশীলতার তুলনা ভিন্ন এককের একাধিক তথ্য সারি। তো তুলনা করতে গেলে আমার কোনটা লাগবে? যেটা আপেক্ষিক বিস্তার পরিমাপ সেগুলা। তাহলে এখানের মধ্যে কোনটা আপেক্ষিক বিস্তার পরিমাপ? ব্যবধানাঙ্ক। হয়ে গেল। ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক একই কথা, হ্যাঁ? ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্কর একটা নাম হচ্ছে ব্যবধানাঙ্ক। সিভি। সিভি যেটা করছো সেটা। পরবর্তীতে যাই। ২ এর অধিক মানের জন্য এদের মধ্যে সম্পর্কটা কি? মিন ডিভিশনটা ছোট হয়। মিন ডিভিশনটা ছোট হবে। ২ টার বেলায় মিন ডিভিশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হবে, বাট ২ এর অধিক হলে এটা ছোট হয়। মনে আছে কিনা দেখবা। আমরা তথ্যের যে স্লাইডটা ছিল ওখানে এটা উল্লেখ করেছিলাম। পরবর্তী এমসিকিউ দেখি। পরম বিস্তার পরিমাপের উদাহরণ কোনটি? পরম বিস্তার গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিসংখ্যা না। পরিসংখ্যা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপের উদাহরণ। পরবর্তী এমসিকিউ। আপেক্ষিক বিস্তার গড় ব্যবধানাঙ্ক। আপেক্ষিক বিস্তার কোনটা? গড় ব্যবধানাঙ্ক, মধ্যমা পরম ব্যবধান, ব্যবধানাঙ্ক। নো, ১ আর ৩। বুঝার কিছু নাই। শতকরায় প্রকাশ করা হয় কি? ব্যবধানাঙ্ক, যৌথ ব্যবধান, বিভেদাঙ্ক, পরিসর। না, পরিসরকে করে না। পরিসর হচ্ছে পরম বা অনপেক্ষ। সো এটাকে শতকরায় প্রকাশ করা হয় না। আপেক্ষিক বিস্তার পরিমাপ যেগুলো সেগুলোকে আমরা শতকরায় প্রকাশ করি। আর এখানে আমাদের আপেক্ষিক হচ্ছে চতুর্থ ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক। বিভেদাঙ্কের আরেকটা নাম কি? ব্যবধানাঙ্ক। নেক্সট এমসিকিউ। গড় ব্যবধান নির্ণয় করে গাণিতিক গড়ের উপর। হ্যাঁ, গড় থেকে করা যায়, মধ্যমা থেকে করা যায়, প্রচুর থেকে করা যায়। ওটাও রাইট। ভেদাঙ্ক সবসময় পরিমিত ব্যবধান রক্ষা।
বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে। কটার জন্য বলছে আমি বলে নাই। সো যেকোনো হতে পারে। কারণ ২ টা সংখ্যার বেলায় হলে সমান। আবার ভেদাঙ্ক সবসময় যে বড় হবে তা নয়, আসলে ছোট হয়। যেটা একটা এক্সাম্পল দেখেছিলাম যে কোনো একটা পরিমিত ব্যবধান 0.5, তুমি এটাকে স্কয়ার করলে ভেদাঙ্ক পাবে 0.25, তখন ভেদাঙ্কটা ছোট হয়ে গেছে। আবার বড়ও হইতে পারে। সো ৩ টাই হতে পারে। আনসার ৩ টা। নেক্সট এমসিকিউ, ৩ টি সংখ্যার ক্ষেত্রে ৩ টা ২ এর চেয়ে বেশি। তাহলে ৩ টি সংখ্যার ক্ষেত্রে তো এটা হবে না। মিন ডিভিশন এখানে হবে না। তো আম আদারওয়াইজ সে বড় হতে পারে, ছোট হতে পারে। উম না, এই দুটো একই। হবে না তো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মিন ডিভিশন থেকে বড়, আবার মিন ডিভিশনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছোট। মানে এই দুটো কথা একই। তো এটা হবে না। আনসার হচ্ছে ২, ৩। এটা ভুল আছে। ২, ৩। পরবর্তী স্লাইডে যাই। একটি শিল্প কারখানায় ৫ জন শ্রমিকের কর্মমজুরি দেওয়া আছে। ওকে। সর্বোচ্চ মজুরি কত বুঝতেই পারছি। এখানে সবচেয়ে বেশি কত? ২০০। গড় মজুরি কত? যোগ করে ২ দিয়ে ভাগ করবেন। যোগ করে ৫ দিয়ে ভাগ করবেন। পারবেন। তারপর বলছে কি উদ্দীপক আরো তথ্য লক্ষ্য করো কি বলছে? শ্রমমূল্যের পরিসর। পরিসর বের করবেন। বড়টা থেকে ছোটটা। মধ্যমান বের করুন, মধ্যমা বের করবা। দেখো তো মধ্যমা কত আসে। আর সর্বোচ্চ সর্বনিম্ন মূল্যের বিয়োগফল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের বিয়োগফল কত? মানে পরিসর কি ৫০ কিনা আদৌ? যদি পরিসর ৪০ হয়ে থাকে তাহলে ৫০ তো আর হবে না। ঠিক না? এটা আপনারা পারবেন ৩ টা। পরবর্তী স্লাইডে যাই। একটি ডিপার্টমেন্ট স্টোরে বিভিন্ন দিনে বিক্রয় দেওয়া আছে। ওকে, ভালো কথা। মধ্যমা শ্রেণী গণ্য। মধ্যমা শ্রেণীতে মাঝখানে যেটা থাকবে, মাঝখানে বা আরো সহজ হচ্ছে কি তুমি ক্রমযুক্ত গণসংখ্যা বের করো। এই যে 2, 10, 20, 23, 25। এবার 25 কে তুমি ২ দিয়ে ভাগ করো। কত আসে বলো তো? আ ১২.৫। এই ১২.৫ তম পদটা যে শ্রেণীতে থাকবে সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এখানে ১০ টা মান আছে। এই ১২.৫ তম মানটা আমার এই শ্রেণীতে আছে। তাহলে এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী ৪০ থেকে ৫০। আর মধ্যমা ভিত্তিক গড় ব্যবধান কত? ওফফো! এটা তো বের করে দেখাইতে হবে। একটু কঠিন হয়ে গেল না? মধ্যমা ভিত্তিক গড় ব্যবধান। তাহলে তোমাকে কি করতে হবে এবার প্রত্যেকটার আম আ শ্রেণী ব্যবধান এটা লাগবে না। এটা এমসিকিউতে আসছে। মনে হয় না এটা আসছে। এটা ছিল, দেখছিলাম, নিছি। তাও যাক, যদি এটা পারেন, এটা আপনারা শ্রেণীকৃত তথ্যের বেলায় গড় ব্যবধান নির্ণয় যে ক্লাসটা আছে, ১ম ক্লাসটা ওখানে দেখানো আছে। আ মেবি 2nd ক্লাসে আছে। তো শ্রেণীকৃত তথ্যের বেলায় গড় ব্যবধান নির্ণয় করা ওই টেকনিকটা দেখবেন এখানে। ঠিক আছে? ওইটা ফলো করে দেখবেন রেজাল্টটা বের করলে এত আসবে। এখন করতে গেলে সময় লাগবে। সো আমরা ক্লাসটা লেন্দি না হওয়ার জন্য এটা স্কিপ করলাম। কোথায় পাবা? এটা তোমার ক্লাসের নোট যদি থাকে দেখবা শ্রেণীকৃত তথ্যের জন্য গড় ব্যবধান নির্ণয়, ওখানে এটা আছে। ওকে, পরবর্তী এমসিকিউতে যাই। আম ২ টি সংখ্যা দেওয়া আছে ৯ এর ১। তো জ্যামিতিক গড় কত? জ্যামিতিক গড় হচ্ছে √9 × 1, তাহলে ৩ হবে। আর সংখ্যাটির গড় ব্যবধান কত? গড় ব্যবধান পরিসরের অর্ধেক। পরিসর হচ্ছে ৮, ৮ এর অর্ধেক ৪। পরবর্তী এমসিকিউতে যাই। ৪ টা দেওয়া আছে। তো সে ভেদাঙ্গ নিচে কোনটি? পারবো। গড় বের করে নিব। তারপর ভেদাঙ্গের সূত্রটা এপ্লাই করব। এটা এপ্লাই করবেন। ঠিক আছে? গড় ভেদাঙ্ক থেকে ভেদাঙ্ক জানলে পরিমিত ব্যবধান পারবো। আর পরিমিত ব্যবধান জানা থাকলে আমরা সিবি বের করতে পারবো। সিগমা ডিভাইড বাই এক্স বার ইনটু 100 করে দেখবেন। রেজাল্টটা মিলে দেখবেন। পরবর্তী এমসিকিউ। ২ টি সংখ্যার গড় ব্যবধান ৩, জ্যামিতিক গড় এত। তো সংখ্যা ২ টির নিচে কোনটি? এই যে এটা হচ্ছে আমরা সংখ্যা ২ টা বের করছিলাম গড় ব্যবধান। আর গড় ব্যবধান মানে হোয়াট? এখানে দেখো গড় ব্যবধানটা কত? গড় ব্যবধান মানে হচ্ছে কার অর্ধেক? পরিসরের অর্ধেক, তাই না? গড় ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক। আর পরিসর মানে কি? যে বড়টা থেকে ছোটটা। ধরলাম বড়টা হচ্ছে A, ছোটটা হচ্ছে B, তাহলে এটা। তো এটা কত দেওয়া আছে? ৩ দেওয়া আছে। তাহলে A - B সমান কত? ৬। আর জ্যামিতিক গড় দেওয়া আছে কত? √7। তাহলে এখানে ২ টা সংখ্যা জ্যামিতিক গড় √/AB। তাহলে AB সমান হচ্ছে তোমার ৭। তাহলে এবার আমরা কি করব? A + B হোল স্কয়ার সূত্র এপ্লাই করব। A - B হোল স্কয়ার প্লাস 4AB। তো এটা মান হচ্ছে ৬, এটা মান হচ্ছে ৭, ৩৬, ৪ ৭ ২৮। ৩৬ আর ২৮ যোগ করি, ৬৪ হয়। তাহলে আমরা A + B সমান হচ্ছে ৮। দেখো A + B এর মান ৮ আর A - B মান ৬। এবার তুমি এই দুটো যোগ করে দাও। ১ আর ২ যোগ করে দাও। যোগ করলে কি আসে? 2A সমান ১৪ আসে। তাহলে A এর মান হচ্ছে ৭। আর মাইনাস করলে কি হয়? আমি একটা টেকনিক দেখাবো। এটা এত বড় করতে হবে না। শর্টকাটে করতে পারবা। বিয়োগ করলে 2B, 2B করলে হচ্ছে এখানে ২, B এর মান হচ্ছে ১।
সো এইটা হচ্ছে ডিটেইলস নিয়ম। আর একটা শর্টকাট ট্রিকস আছে কি? তুমি একটু চিন্তা করো। এই দুটো সংখ্যা নাও 7 আর 1। সংখ্যা দুইটাকে সংখ্যা দুইটার গড় ব্যবধান বের করো না। গড় ব্যবধান কত? পরিসরের অর্ধেক। তো এদের পরিসর কত? 6। 6 এর অর্ধেক 3। এর দুইটার পরিসর কত? 3 হবে না। এর দুইটার পরিসর কত? 1 হচ্ছে না। এর দুইটার পরিসর কত? বলো তো 7। 7 এর অর্ধেক হচ্ছে না। তাহলে এটাই তো অ্যান্সার। দুটো সংখ্যার গড় ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক। তাহলে আমরা ওইটাই করি। সংখ্যা দুইটার প্রত্যেকটার পরিসর বের করে তাকে অর্ধেক করে দেখি কোনটা 3 আসে। সেটাই আনসার। তারপর সংখ্যা দুইটার পরিমিত ব্যবধান সেটাও কি পরিসরের অর্ধেক 3। সংখ্যা দুটো যদি পেয়ে গেছি 7 আর 1, তাহলে তাদের পরিসর কত? 6। 6 এর অর্ধেক কত? 3 পরিমিত ব্যবধান। ঠিক আছে? এভাবে করা যায়। ডিটেইলস না করে তুমি এই শর্টকাট ট্রিকটাও ইউজ করতে পারো। পরবর্তী এমসিকিউতে যাই। কোন তথ্য সারি কোন তথ্য সারির মানগুলো ভিন্নতা পরিমাপ করায়? আ কোন তথ্য সারির মানগুলো ভিন্নতা পরিমাপ হলো বিস্তার। হ্যাঁ? করা যায়। ঠিক আছে। পরবর্তীতে যাই। তথ্য সারির সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য পরিসর বলে। ইয়েস। পরবর্তী এমসিকিউ। ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূল পরিমিত ব্যবধান বলে। ইয়েস, আমরা জানি। মূলত স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। কে, কে আছে? ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, গড় ব্যবধান। এরা সবাই মূলত স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। দেখছো? এক জায়গায় চলে আসছে। পরবর্তী এমসিকিউ বলল, নিচে কোনটিকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়? বিস্তারকে, তাই না? বিস্তারকে দ্বিতীয় পর্যায়ে গড় বলা হয়। ওকে, পরবর্তী এমসিকিউটা দেখি। বিস্তার পরিমাপ কত প্রকার? 2 প্রকার, পরম ও আপেক্ষিক বিস্তার পরিমাপ। পরবর্তী এমসিকিউ। শতকরা প্রকাশ করা হয় বিভেদাঙ্ক মানে শতকরা প্রকাশ করে আপেক্ষিক বিস্তার পরিমাপগুলোকে আমরা শতকরায় প্রকাশ করি। তাহলে এখানে আপেক্ষিক কোনটা আছে? বিভেদাঙ্ক। তাহলে এটা হচ্ছে শতকরা প্রকাশ করছে। গড় ব্যবধান কত? গড় ব্যবধান পরিসর অর্ধেক। তো লেখার পরিসর হচ্ছে 5। 5 এর অর্ধেক কত? 2.5। কোন নিবেশনের পরিসর আর গড় ব্যবধান এটা এবং পরিমিত ব্যবধান এটা হলে সম্পর্ক কি? পরিমিত ব্যবধান পরিসর অর্ধেক। পরিসরটা তাহলে উল্টা করে বললে গড় ব্যবধানের দ্বিগুণ, পরিমিত ব্যবধান দ্বিগুণ এবং গড় ব্যবধান পরিমিত ব্যবধান সমান, তারা উভয়ই পরিসরের অর্ধেক। তো তিনটা রাইট। পরবর্তী এমসিকিউতে যাই। দুইটি অসম সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান দুইটার বেলায় কথা হচ্ছে। পরিমিত ব্যবধানের সমান ইয়েস, পরিসরের অর্ধেক কিন্তু ভেদাঙ্কের সমান নয়। তাহলে 1 আর 2। কোন নিবেশনের পরিসর গড় ব্যবধানের অর্ধেক? ইয়েস। না, কি বলে? কোন নিবেশনের পরিসর সবসময় কি গড় ব্যবধান অর্ধেক হবে? না, দুইটা সংখ্যার বেলায়। গড় ব্যবধান দ্বিগুণ, পরিসর পরিমিত ব্যবধানের দ্বিগুণ। এটা এটা মনে হয় এটা এই তথ্যটা আমার কাছে যদি বলতে চাই ২ টি তথ্য বিশিষ্ট কোন নিবেশনের পরিসর। ২ টা তথ্য। এটা সবসময় খাটবে না তো। ত্রুটিপূর্ণ। যদি এখানে প্রশ্ন দিত ২ টা তথ্য বিশিষ্ট নিবেশনের পরিসরটা, তখন বললে এই কথাগুলো খাটে। সো এটা স্কিপ, দরকার নেই। সম্পূর্ণ নয় এরকম প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিভেদাঙ্ক হলো একটা বিশুদ্ধ সংখ্যা। ইয়েস, কারণ এটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। সো এটা বিশুদ্ধ হবে। এটা পার্সেন্টেজ বা শতকরায় প্রকাশ করা হয়। কোনো একক থাকে না। একটি আপেক্ষিক বিস্তার পরিমাপ। ইয়েস। পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতের শতকরা মান। ঠিক আছে। কারণ আমরা বিভেদাঙ্কটা বের করি পরিমিত ব্যবধান আর গাণিতিক গড়ের অনুপাতের শতকরা মানটা। ঠিক না? তাহলে সঠিক উত্তর হচ্ছে ১, ২, ৩। পরবর্তী এমসিকিউটা দেখি। একজন ছাত্রের সাপ্তাহিক পরীক্ষায় ৫ বিষয়ে নাম্বার দেওয়া আছে। ভালো কথা। গড় বের করতে পারবো। আশা করি নাম দেখাতে হবে না। যোগ করে ৫ দিয়ে ভাগ। ভেদাঙ্ক ওই যে একটু আলাদা, একটু বড়, বড় করে করতে হবে। সবগুলো থেকে করতে হবে। সো এটা আমরা এর আগেও একটা দেখাইছিলাম। তোমরা করতে বলছিলাম সেম টাইপস এর। ফাস্ট করার চেষ্টা করবেন এটা, দ্রুত করার চেষ্টা করবেন। আর এরকম ১ টা ২ টা এমসিকিউ থাকবে যেটা টাইম কিল করবে। সো এইজন্য আমরা যেগুলো পারবো ভালোগুলা দ্রুত করে ফেলবো। দেন যাতে টাইম সেভ করে এই টাইপস এরগুলা করতে পারি। আচ্ছা, নেক্সট যাই। কোন কলেজে একাদশ শ্রেণী ৫ জন ছাত্রের নাম্বার দেওয়া আছে। গুড। পরিসর কত? সর্বনিম্ন, সর্বোচ্চ ২ টা খুঁজে বের করো। সর্বোচ্চ হচ্ছে ৮০, সর্বনিম্ন হচ্ছে তোমার ৫০। তাহলে ৩০ হচ্ছে পরিসর। আ গড় ব্যবধান কত? তাহলে গড় বের করে গড় থেকে সবগুলার ডিফারেন্স নিয়ে পরম মান নিতে হবে। পরম মান নিয়ে যোগ করে দেন ৫ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? সো এটা একটু টাইম লাগবে। আমরা আশা করি গড় ব্যবধান এই সূত্রটা এপ্লাই করতে পারবো। মডু সামেশন মডুলাস xi মাইনাস x বার ডিভাইড বাই n এই সূত্রটা এপ্লাই করব। ঠিক আছে? ওকে, পরবর্তীতে যাই। আ কোন মান হতে গড় ব্যবধান কোন মান হতে গড় ব্যবধান পরিমাপ করা হলে গড় ব্যবধান মান সবচেয়ে ছোট হয়। গড় ব্যবধান ৩ টা থেকে করা যায়। গড় থেকে, মধ্যমা থেকে, প্রচুরক থেকে। তাহলে আমরা বলছিলাম যে মধ্যমা থেকে যে গড় ব্যবধানটা আমরা হিসাব করি সেটা সবচেয়ে ছোট হয়। তাই এটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ভেদাঙ্ক কত? গড় বের করেন। তারপর ভেদাঙ্কের সূত্র এপ্লাই করেন। টাইম কিল করবে বাট
ইম্পসিবল না এটা। ঠিক আছে? মান কম আছে, বেশি না। ২, ৪, ৭ টা আছে। ওকে, তারপর নেক্সটে যাই। এটা কমপ্লিট করবেন আপনারা। পরিসরে অসুবিধা নয় কোনটি? মানে একটা সুবিধা-অসুবিধা থাকে। তো অসুবিধা নয় কোনটি? যে সুস্পষ্ট সংজ্ঞা আছে। মানে এটা কিন্তু সহজ। কিন্তু অসুবিধা কি? সে চরম দ্বারা প্রভাবিত হয়। আ এই গণনা করা কঠিন। এটা কি অসুবিধা? গণনা করা কঠিন। পরিশোধ তো গণনা করা একদম সহজ। ইহা মাত্র ২ টি মানের উপর, এটা ঠিক আছে। অসুবিধা নয়, সুবিধা। তার মানে অসুবিধা না মানে কি সুবিধা। তো অসুবিধা না, সুস্থ সংজ্ঞা আছে। তাহলে এটা গণনা করা কঠিন নয় হলে মিলত। যাই হোক, পরিসরের বৈশিষ্ট্য দেওয়া আছে আরকি। বৈশিষ্ট্যগুলো জানতে চাচ্ছে। নেক্সটে যাই। আমরা মনে হয় শেষ চলে আসছি। কোন নিবেশনের পরিমিত ব্যবধানকে উভয়ের গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে শতকরা প্রকাশ করলে যা পাওয়া যায়। পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে শতকরা প্রকাশ করলে কি পাওয়া যায়? বিভেদাঙ্ক পাওয়া যায়। ঠিক আছে? ভিন্ন এককে প্রকাশিত দুটি তথ্য সারির মধ্যে তুলনা করতে গেলে কি লাগবে? বিভেদাঙ্ক লাগবে। বিভেদাঙ্ক। এটা উত্তরটা ভুল এখানে। বিভেদাঙ্ক। ২ টার মধ্যে তুলনা করতে গেলে আমার কি লাগবে? ২ টা তথ্য সারির মধ্যে তুলনা করতে গেলে আমাকে আপেক্ষিক বিস্তার পরিমাপ লাগবে। আর সেক্ষেত্রে বিভেদাঙ্ক। এখানে আর কোনটা নাই। আপেক্ষিক বিস্তার পরিমাপ শুধুমাত্র বিভেদাঙ্কই আছে। ওকে? তাহলে এখানে আমাদের ক্লাস শেষ হলো। দ্যাটস ইট। আম এই চ্যাপ্টারে এগুলো নিয়ে মোটামুটি আমরা ধারণা পেয়েছি। যারা এ পর্যন্ত ক্লাসটা করছো, তো সবাইকে ধন্যবাদ। অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তোমরা চাইলে এই ক্লাসগুলো তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবা as much as possible. তো সেই পর্যন্ত নেক্সটে দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো সবাই।